নমস্কার শ্রোতা বন্ধুরা, ফিরে এসেছি কথাকৃতির এক অনন্য মঞ্চে। আজকের কথাকৃতি সত্যি আমাদের কাছে একদম অন্যরকম। হ্যাপি হ্যালোউইনের সময় বাংলার ভূত কিন্তু ভীষণ ভীষণ আশ্চর্যজনক, রহস্যময় এবং আকর্ষণীয় তো বটেই। আর সেই বাংলার ভূতকে নিয়ে অনেক কাজ হয়েছে আমাদের বাংলায়, কিন্তু কবিতা আর বাংলার ভূত এরা যেখানে মিলেমিশে একাকার হয়ে যায় এবং যার কলমে এই কাজটা হয়, আজ কিন্তু আমাদের অনুষ্ঠানের সেই অতিথি রয়েছেন বিশিষ্ট কবি, আমাদের সবার প্রিয় কবি শ্যামলকান্তি দাস, যিনি ভূতেদের নিয়ে এবং বিভিন্ন ধরনের ভূতেদের নিয়ে, রাক্ষস কক্ষস থেকে শুরু করে কখনো ডাইনি কখনো ভূত, সবাইকে তার কবিতায় আশ্রয় দিয়েছেন। সেই বিশেষ ভূতেদের নিয়ে আজকে আমাদের বিশেষ ভৌতিক কবিতার পর্ব, সঙ্গে বিশিষ্ট কবি শ্যামলকান্তি দাস। নমস্কার শ্যামলদা, আমার প্রণাম নিও। নমস্কার। নমস্কার, ভালোবাসা নিও। দাদা, আজকের এই পর্বটা একদমই অন্যরকম। শুধুমাত্র আমরা তোমার কাছ থেকে ভূতেদের নিয়ে কবিতা শুনবো, ছড়া শুনবো, এবং আজ পর্যন্ত তুমি যে পরিমাণে ভূতেদের নিয়ে কাজ করেছো তোমার কবিতায়, এত ভূতেদের নিয়ে কাজ, মানে ছড়া বলো কবিতা বলো বিভিন্ন ভাবে, সেটা খুব সহজ সরল ভাবেই হোক বা একটু অন্য ধরনেরই হোক, এত কাজ আর কেউ এখনো পর্যন্ত বাংলায় কিন্তু ভূতেদের নিয়ে করেনি। তা আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে কথা কম বলবো এবং তোমার ভূতেদের নিয়ে প্রচুর ছড়া আমরা শুনে নেবার চেষ্টা করব। তা শুরুতে আমি একটা কবিতা দিয়ে যদি অনুষ্ঠানটা শুরু করি। নিশ্চয়ই 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 নিশ্চয়ই। প্রথম কবিতা, শ্রোতা বন্ধুরা, একটা ভাঙা বাড়ি। আমি এই কবিতাটা পড়ছি রং পেন্সিলে আঁকা কাব্যগ্রন্থ থেকে, কবি শ্যামলকান্তি দাশের কবিতা। আমাদের যেমন হয় গঙ্গা জলে গঙ্গা পূজা, দেখুন একটা ভূতেদের আবহ কিভাবে আমরা কবিতায় তৈরি করে ফেলি। একটা ভাঙা বাড়ি, তিনটে ফাঁকা ঘর, চারটে বড় গাছ পাতার মরমর, একটা ছোট নদী, অনেকগুলো ঢেউ, অধিক রাত্রিতে গুনছে কেউ কেউ, একটা ধুধু মাঠ, মস্ত জলাশয়, কি দেয় হাবুডুবু, বাতাস নয় ছয়, কে নাচে ধিনি ধিনি, কাহারা গায় গান, কে অত চিল্লায় মেদিনী খান খান, কে অত দৌড়ায় পান ও ধান খেতে, আসর জমিয়েছে আকাশে মেঘ পেতে, কি যেন আঁকশিতে পারছে শুকতারা, হঠাৎ সচকিত ঘোষ ও বুশ পাড়া, তিনটে ভাঙা ঘর, একটা ফাঁকা বাড়ি, দরজা জালনায় চলছে ভাব আড়ি, কি খেলে নাড়া ছাদে নীরবে ফুটবল, ঘটনা ঘটমান একটু দেখি চল, চল তো দেখি গিয়ে চোখের দেখাটুকু, এসো তো শুকু বাবু, আয় তো ছোট খুকু, কোথায় মোমবাতি কোথায় লণ্ঠন, হঠাৎ মাথাখানা ঘুরছে বন বন, পূর্বে হইচই নিঝুম পশ্চিম, কোথাও দুন্দুবি বাজছে ডিম ডিম, কে যায় উত্তরে কে গেল দক্ষিণ, আজিমগঞ্জেই ফুরিয়ে গেল দিন, কে গেল বেলডাঙা কে গেল সারগাছি, কাশিম বাজারের খানিক কাছাকাছি, জানতে বয়ে গেছে জেনেও লাভ নেই, ছড়ার ছবিগুলো নাচছে ধেই ধেই। এভাবেই অদ্ভুত একটা আবহ তৈরি হয়। এবার আমরা সরাসরি চলে যাব কবির কণ্ঠে, কবির কবিতা শুনবো। আজ অনুষ্ঠানে রয়েছেন কবি শ্যামলকান্তি দাস। দাদা, তুমি খুব চমৎকার পড়ে একটা তুমি আবহ রচনা করে দিলে, কিন্তু ওই আমার কবিতা একটাই বলার কথা ভূতের কবিতা নিয়ে। আমি খুব ভয়ের কবিতা লিখতে পারিনি, খুব ভূত নিয়ে বিস্তর ভূতের লেখা লিখেছি, ছোটদের জন্য বড়দের জন্য। আমার ভূত নিয়ে একটা বইও আছে, ভূতের চরণে। তবে মানে সেই কবিতাগুলো নির্মল মজা, কৌতুক, আনন্দ এই করেছি আর কি। ভূত যে একটা ভয়ের ব্যাপার, সেটা আমি কোথাও কখনো মানে দেখাইনি। আমি তোমার ছোটদের বড়দের যখন দুটো এই মানে বিভাগই রেখেছো তুমি, এবং তুমি পড়লে ছোটদের কবিতা একটা,
তা আমি বড়দের কবিতা দিয়ে শুরু করি, কয়েকটা বড়দের কবিতা পড়ি, বেশ তারপর ছোটদের কবিতায় চলে যাব। বেশ বেশ, তাই হোক। ভূতের গল্প। গাছের ডাল বেয়ে সরু সরু ভূত নামছে, পাতায় ফুলে জড়িয়ে আছে ফুরফুরে মরণ। নিচে পানা পুকুর, তারও নিচে স্থির কালো জল, তারও তিন মানুষ নিচে বিজন অন্ধকারে ডাহুক ডাকছে। ডাকতে ডাকতে গলা ভেঙে আসছে, নলি ছিঁড়ে বেরিয়ে আসছে থকথকে রক্ত। ভাঙা কলসিতে শব্দ উঠছে বক বক। উত্তাল ফেনায় ভরে উঠছে পুকুরের প্রাঙ্গণ। পথের দুপাশে নুয়ে পড়েছে বট পাকুড়ের ডাল। ধবল দুধের দেশ থেকে ঝরঝর করে নামছে সরু সরু ভূত। ছন্দে মিলে ব্যঞ্জনায় সমতলে আর তিল ধারণের স্থান নেই। উফ, কি অসাধারণ সমস্ত কবিতা! ঠিক যেমন জনমানব শূন্য ঘরে ছড়িয়ে আছে পাকুড় পাতা। কোথায় তোমার হারমোনিয়াম? কোথায় তোমার গানের খাতা? উচ্ছে গাছে কাঁপছে ফিঙে, ধানের মাঠে বৃষ্টি পড়ে। ভূতের মতো চাঁদ উঠেছে জনমানব শূন্য ঘরে। ভূতের মতো চাঁদ উঠেছে জনমানব শূন্য ঘরে। তুমি খুব ভালো পড়ছো, ভালো। আমি তো পড়তেই পারি না, তুমি খুব ভালো পড়ছো। হ্যাঁ, এরপরে কবিতা তোমার যাই কোন হোক, কবিতা কিন্তু শুনবো দাদা? দৃশ্যগুলি সাদা কালো, ওই ভূতের চরণে বলে একটা বই আছে, ওখান থেকে। আচ্ছা, ওই সুন্দরের অন্বেষণে, ওটা তো? হ্যাঁ, আচ্ছা। সুন্দরের অন্বেষণে মহারাজা গিয়েছেন মন্দিরের দিকে। আজ আর আসঙ্গের স্বাদ নেই রানীমার মনে। রক্ষিতার ঘর থেকে এইমাত্র বেরুলেন রাজার কুমার। পালঙ্কের চাঁদ ছেড়ে রাজকন্যা এত রাত্রে কোথায় যাবেন? দৃশ্যগুলি সাদা কালো, অবিকল ভূতের মতন। প্রাসাদ মাথায় একা দাসী পুত্র ঢুকে গেল গুলঞ্চের বনে। আহ, সরাসরি চলে যাব তোমার পরের কবিতায়। আজ আমরা কথা কম বলবো, তোমার প্রচুর কবিতা শুনবো। ঠিক আছে। মরণ। চলো ভাই, আমরা একটু মরণ দেখে আসি। গাছের উঁচু ডালে থোকা থোকা মরণ জন্মেছে। সূর্যাস্তের সাদা কালোয় আলোর পিণ্ড মনে হয়। মৌমাছির গুনগুন, পিঁপড়ের কুটকুট, ভীমরুলের কামড়, এই মরণগুলোর কেশাগ্র স্পর্শ করতে পারবে না। বাংলার মরণ একটু ঠান্ডা আর পেলব। 10-11 তলা বাড়ির টং থেকে মরণের ভাঁজ আর দেহের টানটন পরিষ্কার দেখা যায়। চলো ভাই, আমরা এখন আক্রমণ পরিহার করি, শান্ত মনে একটুখানি মরণ দেখে আসি। শান্ত মনে একটুখানি মরণ দেখে আসি। কি অদ্ভুত কিছু কিছু আবহ তৈরি হয় কবির কলমে। আমি আরেকটা কবিতা দাদা তোমাকে পড়ে শোনাতে চাই, তোমার হ্যাঁ, নিশ্চয়ই, পড়ো, নির্জন পড়ো। চায়ের দোকান কাব্যগ্রন্থ থেকে। হ্যাঁ, পড়ো। ওটা 2013-তে বোধহয় প্রকাশ পেয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমার কবিতা ডাইনি আমার ভীষণ প্রিয় কবিতা। ডাইনি কাঁদে না, হাসে না, শুধু বুক চাপড়ায়। চোখ থেকে ফিনকি দিয়ে বেরোয় রক্ত, চুল ছড়িয়ে পড়ে আকাশে। আমাদের ডাইনির ভাষার নাম শূন্য। শূন্য আমাদের গবেষণার প্রিয় বিষয়। ডাইনি যখন আগুনে হাত সেকে, পা সেকে, সুন্দর দেখায় তাকে। গোপন প্রদেশ থেকে একটার পর একটা ছবি বেরিয়ে আসে।
আমাদের ডাইনি পুড়তে পুড়তে অনেকগুলো ফুল হয়ে যায়, অনেকগুলো প্রজাপতি। বাহ। দাদা, তোমার পরের হুম, কবিতায় যাব। কবন্ধ। আচ্ছা। কে বলবে তোমার হাত নেই, কাটা আঙুল, কিন্তু হারমোনিয়াম বাজাচ্ছ চমৎকার। পা ঝুলছে শূন্যে, মাথা ঘুরছে চক্রের মতো বনবন। কে বলবে তুমি একটা কবন্ধ, চাঁদের আলোয় ছায়ার মতো ঘুরে বেড়ানো তোমাকেই মানায়। কাটা গলায় তুমি গান গাইছো, আর শ্মশান জাগছে তোমার অনুচর। একটা গোলাকার অগ্নিপিণ্ডের মতো কেউ নেমে আসছে আবার, আরেকবার। তোমার অদ্ভুত রশ্মিতে মাটি পুড়ে গেরুয়া হয়ে গেল। কে বলবে তুমি আর দেখতে পাওনি কোনো কিছু, শূন্য তোমাকে চাপা দিয়ে মেরে ফেলেছে। সত্যি সেই শূন্য, যে শূন্য আমাদের গবেষণার প্রিয় বিষয়। দাদা, তোমার রাক্ষস কাব্যগ্রন্থ থেকে আমি শোনাচ্ছি মুদ্রা রাক্ষস। বাহ, বড়। মুদ্রা নিয়ে খেলতেন বলে আমরা তার নাম দিয়েছিলাম মুদ্রা রাক্ষস। একদিন রাত্রিবেলা দেখি মোহরের কলসি থেকে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। রাক্ষসের প্রতিভা দেখে আমরা স্তব্ধ হয়ে গেলাম। কি অসাধারণ সমস্ত কবিতা আমাদের এই বাংলার রাক্ষস খক্ষস ভূতেদের নিয়ে। শুনছি বিশিষ্ট কবি শ্যামল কান্তি দাশের কবিতা। আমরা যাব কবির পরের কবিতায়। দাদা, পরের কবিতায় পড়ি। এক সেকেন্ড, এবারে একটু ছোটদের কবিতা পড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গল্প থেকে ভূত উড়ে যায়। এটা আমার বাবুই বাবু বলে একটা কবিতার বই আছে ছোটদের, সেই বই আছে। আচ্ছা। গল্প থেকে ভূত উড়ে যায়। আজ যেখানে অট্টালিকা, কাল সেখানে মাঠ। ছড়িয়ে আছে হাঁড়ি পাতিল, চাটাই, চেলা কাঠ। আজ যেখানে গঞ্জ বাজার, ব্যবসাদারের গদি, কাল সেখানে বইছে একা ঝিমকালো জল নদী। আজ যেখানে লোক গিজ গিজ ছুটছে হাওয়া গাড়ি, কাল সেখানে ঠায় দাঁড়িয়ে ছাত্রা ধরা বাড়ি। বাড়ির ভেতর মেঘ গুড়গুড়, বাদল ঝরে একা, তারই মধ্যে হঠাৎ আলোর ঝলকানি দেয় দেখা। সেই আলোতে একটা ছায়া গড়গড়িয়ে যায়, কেউ বা মলয় পবন দিয়ে চোখ ঢাকে জানলায়। নাচছে কবি, উঠছে গায়ক, ভাবুক ভেসে আছে, কেউ বা দোলায় চরণ দুটি দোলন চাপা গাছে। কেউ মাছরাঙা, কেউ বউ কথা কও পাখি, কেউ দোতারা, কেউ বা শিঙা, কেউ ঢাক, কেউ ঢাকি। গল্প থেকে ভূত উড়ে যায়, ঘুরতে থাকে মাথা। বাঁচাও বাঁচাও, কোথায় আছো আম পাতা জাম পাতা। হাত ঝুমঝুম, পা ঝুমঝুম, ঝাপসা চারিদিক, বরফ গলা জলে কাঁপেন শিশু সাহিত্যিক। বাহ 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 বাহ, দারুণ সুন্দর। আমি দাদা একটা কবিতা শোনাই তোমাকে। শোনাও শোনাও। ভূত দেখেছিলে মোড়ের মাথায়, সাত সকালে শালুক পাতায়, গোগল বাবুর ছবির খাতায় ভূত দেখেছিলে হাটে, টেপু সাঁতরার খামার বাড়িতে, প্রকাণ্ড বড় মাঠে। ভূত দেখেছিলে নিকটে ও দূরে, সুতানুটি আর গোবিন্দপুরে। গোসাই বাগানে ভয়ের পুকুরে ভূত ছিল মনে মনে। ঢেঙা ও বাঁটুল ছায়াখানি তার, রাত জেগে তারা গোনে। ওরে ওরে বাবা, ভূতের কি ছিরি, ড্যাবা ড্যাবা চোখ, দাঁত কিরিমিরি, চোখের পলকে টপকায় সিঁড়ি, তেড়ে গেয়ে ওঠে গান। দেরে না দাঁড়ানা, দেরে দেরে দুরু, সুরে ভয়াবহ টান।
দাদা, তোমার এই ভূতের প্রত্যেকটা কবিতা ছোট্ট মানুষগুলোর মনে, সেই যারা সবেমাত্র ভূতের ভয়টা একটু একটু পেতে শিখেছে, তাদেরকে কিন্তু ভয়ের থেকে বেশি মজা দেবে, আনন্দ দেবে। আমরা চলে যাব তোমার পরের কবিতায়। ভৌতিক। আচ্ছা। গুনগুন 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 গুন, কে গায় শানু নয়তো মিঠুন। তেরেকেটি তবলায় চাটি, কি বাজায় ঘুমটাই মাটি। পিক 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 পিক, বাজায় পাতার বাঁশি পাগলা ফুটিক। একটিও কথা নয়, চুপ চুপ শোনো, আকাশে এখন কটা তারা আছে গোনো। শনশন হাওয়া বয়, ঝনঝন মাথা, একই গেরো সারা ঘরে কাকরোল পাতা। ছায়া কালো কালো রাত, ডাইনেও বাঁয়ে, কে যেন দৌড়ে গেল বেড়ালের পায়ে। ধূপ 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 ধূপ, তাল পড়ে ছাদে, দেখবে বাঘের খেলা 2 মিনিট বাদে। বাঘ কই, বাঘ কই, বাঘ কই, ধুত, আকাশে সাঁতার কাটে 7খানা ভূত। আসলে বাঘ যিনি, তিনিই তো কবিতাগুলো লিখে চলেছেন। তো সেই যে আমরা শুনেছিলাম শ্যামলকান্তি দাস একটা বাঘ পোষেন, দেখতে হলে ওনার বাড়িতে যেতে হবে, ওনার কলমের মধ্যে বাঁধা থাকে সেই বাঘ। দাদা, একটা কবিতা শোনাই। হ্যাঁ, শোনাও শোনাও শোনাও। বেঁচে আছে লালগড়ে। ভূত নেই, তাই ভূতের গল্প থাক, বরঞ্চ আজ বাঘের বিষয় শোনো। বিশ্বাস যদি নাও হয়, তবু বলি, কথার মধ্যে ফুট কাটবে না কোনো। বাঘটার আদি বাড়ি সুন্দরবনে, মনের দুঃখে ঘুরতো সে একা একা। একদিন সেই বাঘটা নিরুদ্দেশ, আশেপাশে তাকে কোথাও গেল না দেখা। জানা গেল বাঘ খাদ্যের সন্ধানে পালিয়ে গিয়েছে অনেক অনেক দূরে। কেউ বলে গেছে গোয়ালতোড়ের দিকে, শালবনী হয়ে সটান মেদিনীপুরে। কেউ বলে বাঘ দেখা গেছে জঙ্গলে, কেউ বা দেখেছে বাঘটাকে লোকালয়ে। কেউ বলে বাঘ জাল ছিঁড়ে পালিয়েছে, বেরোতে পারেনি নিরাপত্তার ভয়ে। আসলে বাঘটা তাড়া খেয়েছিল খুব, কোনোভাবে তাই ফিরতে পারেনি ঘরে। সারা গায়ে তার জখমের বহু দাগ, মরেও বাঘটা বেঁচে আছে লালগড়ে। এই বাঘ আর ভূত, এই নিয়েই কিন্তু কবি শ্যামলকান্তি দাশের আমাদের ছোটবেলার রং পেন্সিলে আঁকা। আমরা যাব কবির পরবর্তী কবিতায়। দাদা। হ্যাঁ, জানলার ধারে, এটা আমার বাঘের গায়ে হলদে জামা নামে একটা কবিতার বই আছে, সেই বইয়ের কবিতা। আচ্ছা। জানলার ধারে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, আমরা যখন গানে ডুবে আছি জানালার ধারে কি। ঠিক ভূত নয়, ভূত ভূত মতো, গুলি গুলি দুটি চোখ, যেন লাল গ্রহ মঙ্গল থেকে উড়ে আসা কোনো লোক। ঝপাঝপ করে আকাশ পাড়ছে, টপাটপ করে তারা, এই দৃশ্য দেখে আমরা তখন সকলে বাক্যহারা। মহা আনন্দে নাচছে লোকটি ধিনিকিটি ধিনি ধা, জীবনে কখনো ভুলবো না এই নৃত্যের ভঙ্গিমা। উলোঝুলো মেঘে টুষ্টি মারছে, বাতাসের গায়ে চড়, বলছে কাউকে রং চঙে দেখে বাঘের বাচ্চা ধর। বাঘের বাচ্চা, আরে দূর দূর পাওয়া অত সোজা নাকি, বলতে বলতে চাঁদের আলোয় রাত্রিটা মাখামাখি। কি যে ঘটে গেল চোখের পলক পড়তে না পড়তেই, জানালা রয়েছে, জানালার কাছে বাড়িটাই শুধু নেই। ছড়িয়ে রয়েছে বাক্স প্যাঁটরা,
সোনায় বাঁধানো টাকা গড়িয়ে চলেছে ভাঙা সাইকেল, এক্কা গাড়ির চাকা। ছায়ায় জড়ানো মাঠ প্রান্তর গেয়ে ওঠে যেন কে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। কি অসাধারণ সব কবিতা আজকে আমরা শুনছি। আমি প্রথমেই বলেছিলাম আজকের এই পর্ব অনন্য এক পর্ব। দাদা, তোমাকে একটা কবিতা শোনাই। হ্যাঁ, শোনাও শোনাও শোনাও। কোণঠাসা বাড়ি। কোণঠাসা বাড়িটায় কত কিছু আছে। সন্ধ্যায় ধেই ধেই আসবাব নাচে। যেই না খুলবে তুমি দরজার তালা, অমনি কাশির সুর কান ঝালাপালা। উত্তর দিকে গেলে দক্ষিণে এসে ধরবে তোমাকে ভাঙা জালনায় ঠেসে। বসবে চেয়ারে যেই বুক দুরু দুরু, পিঠটায় দমাদম কিল পড়া শুরু। যেই তুমি চিল্লাবে এই বেটা সর, অমনি দুগালে দুটি টেনে থাপ্পড়। কি আর করবে তুমি মুখখানা লাল, আসবে না কেউ কাছে এমনই কপাল। কোণঠাসা বাড়িটার ছাদে যাবে যেই, একটা শুঁটকো লোক কাছে আসবেই। বলবে তোমাকে ডেকে বইগুলো ধর, কান ধরে 10 বার ওঠ বস কর। এরপর যা যা বলি মন দিয়ে শোন, আকাশে কয়টা তারা ভালোভাবে গোন। আচ্ছা ফ্যাসাদ হলো, আচ্ছা ফ্যাসাদ, এই বুঝি দুধদার ভেঙে পড়ে ছাদ। এরপর ডান দিক বাম দিক গিয়ে মনে হলো পড়বই মুখ থুবড়িয়ে। হঠাৎই বিষম ঝাঁকি নারকেল গাছে, বাড়িটায় নিশ্চয়ই অশরীরই আছে। যায় না কখনো কিছু সেইভাবে জানা, ঝমঝম বেজে ওঠে বৈঠকখানা। এবার একটা কবিতা পড়ি। হ্যাঁ, এটা হচ্ছে ফাঁকা বাড়ি। আচ্ছা। ফাঁকা ওই বাড়িটায় লোকজন নাই, তবু কারা আসে যায় দেখ তো বাবাই। রাতভর কারা হাসে খিনখিনে হাসি, ভ্যাপ্পর ভ্যাপ্পর বেজে ওঠে বাঁশি। বাড়িটায় কি কারণে অত লোক জোটে, মাঝরাতে ঘ্যাচা ঘ্যাচ তরকারি কোটে। কারা যেন, কার যেন মাথা ব্যথা, কার যেন হাঁচি, ওষুধের খোঁজে কেউ যায় তোপ চাচি। ভাঙা আকশিতে কেউ চাঁদ পেড়ে আনে, কারো চোখ চমকায় ছেঁড়া অভিধানে। কেউ জলে তাল খোঁজে, কেউ খোঁজে সুর, কেউ বা হাতন দিল হরিরামপুর। ডাকিটি তাকিটি কেউ বগল বাজায়, মৎস্যের সন্ধানে নোদাখালি যায়। বৃষ্টির সিঁড়ি বেয়ে কেউ নামে ওঠে, কেউ বা মেঘের গায়ে ফুল হয়ে ফোটে। কে যেন মাথায় তোলে অত বড় বাড়ি, দরজা জানলা নিয়ে চলে কাড়াকাড়ি। কেউ নেয় হাওয়া কিনে, কেউ কেনে ঝড়, কেউ বা ফাটায় গলা খবর খবর। খবরে কি লেখা আছে দেখ তো বাবাই, ভরসা ভরসা দিল আর ভয় নাই। একটা কথা না বলে পারছি না শ্রোতা বন্ধুরা, আজ আমরা এই বিশেষ ভূতের এপিসোডে যে কবিতাগুলো শুনছি তার অধিকাংশ কবিতাই কিন্তু বিভিন্ন ধরনের ছন্দের আবহে লেখা। একই সাথে ছন্দ এবং এই ভূতেদের কাজ কারবার, তার সাথে যে একটা অদ্ভুত আবহ তৈরি করা, এ বোধহয় কবির কলমেই সম্ভব। আমি আপনাদের আরেকটা কবিতা শোনাতে চাই। এর আগের কবিতাটা পড়েছিলাম, বেশ কিছু কবিতা আমি আপনাদের শোনালাম রং পেন্সিলে আঁকা কাব্যগ্রন্থ থেকে, আমার ভীষণ প্রিয় কাব্যগ্রন্থ। তো দাদা, তোমার চিরকুমার কবিতাটা একটু শোনাতে চাই। হ্যাঁ, বলো বলো। বিয়ের আসর ছেড়ে রাক্ষস উঠে যাচ্ছে, এবারেও তার মালা বদল হলো না। সরগরম বিয়ে বাড়িতে কান্নার রোল, সানাইয়ের বদলে লগ্নভ্রষ্টা হাউমাউ করে কাঁদছে। কন্যাপক্ষের লোক রাক্ষসের রক্তবর্ণ মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। হাজার হাজার পায়ের তলায় গড়াগড়ি খাচ্ছে অপরিমাণ ফুলের মালা আর শোলার টোপর। জঙ্গলের গহন ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত
একটা আবছা সরু রাস্তা। জঙ্গলের গহন ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত একটা আবছা সরু রাস্তা। তার শূন্যযাত্রার দিকে কত অবিবাহিত যে শেষবারের মতো হাত তুলে দৌড়ে যাচ্ছে। গ্রাম বাংলার রাক্ষসের সেদিকে গ্রাহ্যই নেই। আচ্ছা, আমি এবার একটা পড়ি, হুম। নাও তো হতে পারে। আচ্ছা। কবিতাটার নাম উঁকি দেয় ছেলেবেলা, বইটাতে আছে এই কবিতাটা। আচ্ছা। লোকটা ভূত ভূত, কিন্তু ভূত নয়, পাবে না কোনোদিন আসল পরিচয়। কেন সে রাত্রিতে থাকে না বাড়ি ঘরে, চোর ও পুলিশের পেছনে ধাওয়া করে? কেন সে বই থেকে পদ্য খুঁটে খায়? কেন বা তার ডাকে নৌকো জুটে যায়? উচ্ছে গাছ ধরে কেন সে দেয় নাড়া? ভাঙছে মোটামট বাঘের সিদ্ধারা। কেন সে কুল পাড়ে, বিকেলে ফুল পাড়ে? বলছো ভূত বটে, নাও তো হতে পারে। কেন সে রাস্তায় ঘুরছে একা একা? কুয়াশা ঘন ঘোর, যায় না টিকি দেখা। নিশুত রাত্রিতে শরীরে নেই সার, দরজা জানালায় কিসের দুদ্দার? নিতাই ঘরামির মতন অবিকল, কেন সে ফাঁকা মাঠে খেলছে ফুটবল? কেন সে সরু চোখে তাকায় বারে বারে? বলছো ভূত বটে, নাও তো হতে পারে। কেন সে ভাব এলে নদীতে ডুব দেয়? আকাশে কটা তারা নিমেষে গুনে নেয়। ঝড়ের রাত্রিতে কোথায় চাঁদ থাকে? কেন সে সুরে সুরে গানের ছবি আঁকে? অচেনা তাল গাছে যেই না বাজ পড়ে, কেন সে পাখি হয়ে পালায় প্রান্তরে? কেন সে মিছিমিছি হাসছে জ্যোৎস্নায়? কেন সে ফুলে ফুলে পদ্য খুঁজে পায়? কেন সে বই নিয়ে পালায় চুপিসারে? বলছো ভূত বটে, নাও তো হতে পারে। বলছো ভূত বটে, নাও তো হতে পারে। দাদা এর তুমি পরের একটা কবিতা। তুমি একটা পড়ো নাকি? আমি লাল কমল নীলকমল পড়ি দাদা। পড়ো পড়ো। বন্ধুরা, লাল কমল নীলকমল বোধ হয় আমাদের সেই ছোটবেলার ভালো লাগা, কিন্তু বড়বেলাতেও যে এমন এক কবিতায় পাওয়া যায় লাল কমল নীলকমলকে, তা আজ আপনাদের শোনাতে চলেছি। কবি শ্যামলকান্তি দাশের লাল কমল নীলকমল। কাব্যগ্রন্থ রূপকথার রাস্তায় বাড়ি ফিরছি। ঘুমন্ত প্রাসাদ দেখে কত লোকের গা ছমছম করছে। মূর্ছা গেল কত দাসদাসী, নিথর নিষ্পন্দ এই পৃথিবীতে তোমার জন্য কেউ কোথাও জেগে নেই। শুধু অনেক রাত্রে পুষ্করিণীর অতল জলে নকশা কাটা সোনার ছায়া পড়েছে। তাই নিয়েই ঘোর বিবাদ, বিদ্রূপ আর অট্টরোল। লাল কমল আগে না নীলকমল? বাহ, কি চমৎকার তুমি পড়ছো। আর আমি মানে আমার কবিতাগুলো সত্যি সুবিচার করতে পারছি না, আমার পড়া তো এত খারাপ হচ্ছে। দাদা যাক, তোমার তোমার আবদার কবিতাগুলো, আবদার রাখতেই হবে। হ্যাঁ, তোমার প্রত্যেকটা কবিতা এত ভালো আবৃত্তি করা যায়। যারা বাচিক শিল্পী তারা যদি এই কবিতাগুলোকে আবৃত্তি করেন, শুধুমাত্র বড়দের জন্য নয়, ছোটদের জন্যও, কিশোর বয়সী যারা স্কুলে পড়ে তাদের জন্যও এই কবিতাগুলো এত সুন্দরভাবে আবৃত্তি করা যায়, ভাবাই যায় না। আমি অবশ্যই চেষ্টা করব এই কবিতাগুলো বাচিক শিল্পীদের কাছে এইটুকু পৌঁছে দিতে, যাতে তারা এই কবিতাগুলোকে তাদের আবৃত্তির মাধ্যমে আমাদের কাছে ফিরিয়ে দেন। আমরা যাব তোমার পরের কবিতায়। আমি পড়ি ভূতের ভাবনা বলে একটা কবিতা। আচ্ছা। এটা অনেকদিন আগের লেখা। মানে সেই সময় উপসাগরীয় যুদ্ধ চলছিল, সেই যুদ্ধের কথা মনে আছে। তখন বোধহয় তোমরা খুব ছোট। ছোট। হ্যাঁ, সেই সময় এই কবিতাটা লেখা হয়েছিল। আচ্ছা। বিজলি আলোয় জাগে বাংলার গ্রাম, হু হু করে বাড়ে
কুচো চিংড়ির দাম, শাকসবজিও বিকোয় সোনার দরে, খেটে খাওয়া ভূত কান্নায় ভেঙে পড়ে। থমকে দাঁড়ায় গুঁড়ি পিঁপড়ের সারি, হাওয়ায় ঝুলছে ঢনঢনে সাদা হাড়ি। ভূত অধিপতি রাত জেগে তারা গুনে, আকাশবাণীতে যুদ্ধের কথা শোনে। একবার যদি তেলে টানাটানি পড়ে, কি করে জ্বলবে কুপি ভূতেদের ঘরে? চুরি হয়ে যাবে জোনাই পোকার আলো, কি করে ঘুচবে জনমানুষের কালো? ভাবতে ভাবতে মাথা মস্তক ফাঁকা, সাত সাত করে ঘরে ঢুকে পড়ে টাকা। হাদা ভোদা চাঁদ কুয়াশার বিছানায়, পাতি শেয়ালের মতো ডিগবাজি খায়। ভাবতে ভাবতে রাত হয়ে যায় ভোর, তাল বুঝে ঢোকে ভূতের ঘরেই চোর। আধ মিনিটেই সবকিছু সাপসুপ, ভূত অধিপতি একেবারে নিশ্চুপ। তারপর আর কিছু মনে নেই, ঘরে উপসাগরীয় যুদ্ধের ছায়া পড়ে। আহা, কবিতা কোথা থেকে কোথায় নিয়ে যায় মানুষকে। দাদা, তোমাকে আরেকটা কবিতা শোনাবো? হ্যাঁ, তুমি অবশ্যই শোনাবে, অবশ্যই। ভূতের কৌতুক। জীবনে তারে লিখিনি কোনো কথা, লিখিতে কিছু বারণ ছিল তার। আসিত যেন কখন আলগোছে, নূতন জলে ভরিত চারিধার। গড়ায় যেত ছবির মতো দিন, ঢেউয়ের পরে কাঁপিত দুটি মুখ। লেখার মতো ছিল না কভু কিছু, ছড়ায় যেত ভূতের কৌতুক। বাহ। দাদা, ভূতু মিশ্রের বাড়ি কবিতাটা কি একটু তোমার কণ্ঠে শোনা যায়? হ্যাঁ, এটা শোনাবো, কিন্তু এটা তো একটু বড় কবিতা, সব এই এই কবিতাটা দিয়ে শেষ করব। আচ্ছা, ঠিক আছে। তোমাকে একটা শোনাই, ছাপাখানার ভূত। আচ্ছা। হঠাৎ দেখি রাত্রিবেলা ছাপাখানার ঘুপচি ঘরে তিনটে চারটে ভূত ভুতুড়ে ধিনধিনিয়ে নৃত্য করে। কেউ বা আলো নেবায় ফুঁয়ে, কেউ বা চালায় জোরসে পাখা, কেউ বা হাতায় ম্যানেজারের পকেট থেকে খুচরো টাকা, কেউ বা মারে আলতো ঘুষি প্রুফ রিডারের শুকনো পেটে, কেউ বা নিল সরল বাংলা অভিধানের পৃষ্ঠা কেটে। ছড়িয়ে দিল কেউ বা টাইপ, কেউ বা কলম, প্রুফের তারা, কেউ বা দিল মেশিন ম্যানকে বাড়ি ফেরার রিক্সা ভাড়া। কারুর মনে ভাব জেগেছে, মিচিক মিচিক হাসছে একা, অন্ধকারেও দিবালোকের মতন যাচ্ছে স্পষ্ট দেখা। কম্পোজিটার কাঁপছে ভয়ে, কেউ বা দিচ্ছে মজায় তালি, কেউ বা চেঁচায় তারস্বরে, এবার তোমায় খাবো কালি। কেউ বা হঠাৎ আঁকলো কাঁঠাল ইয়াব বড় কাগজ নিয়ে, কেউ বা দিল গায়ের পাশে দু চারখানা ধা বসিয়ে। কেউ বা বয়ের ফুটকি ওড়ায়, কেউ বা কয়ের আকড়ি ছাটে, কেউ বা ঘ্যাচাং ঘ্যাচাং করে খণ্ডতয়ের মুন্ডু কাটে। কাটতে কাটতে হঠাৎ দেখি চলছে মেশিন, ঘুরছে চাকা, বিশ্ববার্তা ছাপাখানায় ছবির মতো রাত্রি আঁকা। এই প্রত্যেকটা উপমা, এর আগের কবিতাটায় যেমন হাদা ভোদা চাঁদ, কি অদ্ভুত অদ্ভুত বিশেষণ দিয়ে আমাদের এই কবিতাগুলোর প্রত্যেকটা অবজেক্টকে আমরা সুন্দর করে তুলি। এই কবিতায় আমরা যাব কবির পরবর্তী কবিতায়। ভম্বল হয়ে গেল। আচ্ছা। কতদিনকার কথা ওরে ভাই, তবু সব মনে আছে। হনুমান হয়ে কে যেন ঝুলছে সিদ্ধ বকুল গাছে।
ধোয়া ধোয়া মতো এক্কা গাড়িটা দৌড়োয় পাই পাই, সুতানুটি থেকে গোবিন্দপুর জনমনির সিনাই। বৃষ্টির মতো মোহর পড়ছে মনু কাকাদের ছাতে, খুনখুনে বুড়ো কি দোড়া দুলছে পার্কের দোলনাতে। কেউ হাট করে খুলে দিয়ে গেল সিন্দুকটার ডালা, ঝনঝন করে ঝাঁঝিয়ে উঠলো মণিমাণিকের থালা। অতি লিকপিকে একটা বালক ফুসমন্তর জানে, দুহাত ঘুরিয়ে থালার মতন চাঁদটাকে পেরে আনে। শুধু চাঁদ নাকি, হুশাস করে পাড়ে কাড়ি কাড়ি তারা। আকাশ তখন কি বলবো ভাই, একেবারে দিশেহারা। জোবচাঁদ নখ ছেলেটাকে ডেকে বললেন, ছেলে শোনো, কোথাও ফুটেছে খুব চাপা ফুল, গন্ধ পাচ্ছ কোনো? চলো বসে গিয়ে গঙ্গার ঘাটে, চলো গুনে দেখি ঢেউ, যেদিকে তাকাবে তুমি আমি ছাড়া জেগে নেই আর কেউ। চলো গান গাই আমরা দুজন, আমি কথা তুমি সুর, গাইতে গাইতে নিমেষে আমরা উড়ে যাব বহুদূর। বাবা মা বকবে? তাহলে যেও না, চলো রাস্তায় ঘুরি, আমি একখানা মেঘ হয়ে যাব, তুমি একখানা ঘুড়ি। কোথাও যাবে না, আমি চললাম, তুমি মাঠে একা খেলো। অমনি ছেলেটা মুখ ভার করে ভম্বল হয়ে গেল। অসাধারণ অসাধারণ। দাদা, তোমাকে একটা কবিতা শোনাই আমি। হ্যাঁ, শোনাও শোনাও। ৩০০ বছর বাদে। হুম। ও ভূত, তুমি আগের জন্মে বামুন ছিলে সুতানুটির, আমি ছিলাম একই গায়ের গন্ডমূর্খ চাষির ছেলে। অন্ধকারে দু চোখ জেলে কাক তাড়াতাম বক তাড়াতাম, আমরা দুজন জীবন মরণ খেলা খেলতাম নদীর সঙ্গে। খেলা করতাম একটু বেশি, হঠাৎ কখন খেলতে খেলতে সেই যে আমরা ছড়িয়ে গেলাম, তারপরে সব শূন্য ফাঁকা রহস্যময়। তারায় লেখা আকাশ এবং আকাশ লেখা নদীর জলে শান্ত একটি নৌকা ভাসছে। ৩০০ বছর বাদে ও ভূত, তোমার সঙ্গে ভাব হয়েছে। আজকে আমরা সুতানুটির নারী ভুঁড়ির মধ্য দিয়ে নদীর মতো জীবন এবং ছবির মতো শহর দেখব। দেখতে 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 কোথায় যাব আমরা জানি। ও ভাব, আমার হঠাৎ প্রিয় ছায়ার মতো সঙ্গে থেকো। আচ্ছা, আমি আর আর দুটো কবিতা পড়বো। হ্যাঁ, একদম। একটা হচ্ছে ভুতু মিশ্রের বাড়ি, সেটা সব শেষে পড়বো। আচ্ছা আরেকটা পড়ি, লোকটা ফিরছে বাড়ি একলা, আচ্ছা। কবিতার নাম। খেয়াঘাটে নেই আর নৌকো, নদীটার ঢেউ গেছে ফুরিয়ে, লোকটা ফিরছে বাড়ি একলা, দুহাতে চাঁদের আলো কুড়িয়ে। লোকটা কি তরবরে বাপরে, নিমেষে পেরিয়ে গেল মাঠটা, কপালে দু চোখ তুলে দেখছে বৈদ্য বাটির ফাঁকা হাটটা। নিঝুম নিঃসার রাস্তা, কেউ তাকে বন থেকে ডাকছে, কেউ বা গাছের পাতা সবুজে আধেক ভূতের ছবি আঁকছে। কোথাও ফুটছে ঠিক শিউলি, ভেসে আসে মোলায়েম গন্ধ, লোকটা পুজোর লেখা পড়ছে, মাথায় চাগিয়ে ওঠে ছন্দ। লোকটা কি ভয়ানক সাহসী, ভয় ডর নেই তার কিছুতে, যতই করুক তারা মামদ, মজে থাকে আমজাম লিচুতে। ধমকায় যেই কাকপক্ষী, ধর থেকে খসে পড়ে মুন্ডু, ঘটনাটা টুকে রাখে বইতে মাননীয় ভূতনাথ কুণ্ডু। এই যে মাননীয় ভূতনাথ কুণ্ডু, তিনি সমস্ত ঘটনা লিখে রাখেন, আর আমরা এক বিখ্যাত কবির কলমে তার কবিতাগুলো ফিরে ফিরে পাই। আমরা চলে যাব কবির পরবর্তী কবিতায়। ভূতু মিশ্রের বাড়ি। আহা, আমার ভীষণ প্রিয় কবিতা, কাব্যগ্রন্থ রং পেন্সিলে আঁকা।
ইদারার পাশে ঘাড় গুঁজে কেউ সারা রাত বসে আছে। কে যেন বিকট ঝাঁকি দিয়েছিল ন্যাড়ামুড়ো বেলে গাছে। রাজার পুকুরে ঝপাত ঝপাত জাল ফেলেছিল কেউ, দেখেও দেখিনি শুধু কুকুরের একটানা ঘেউ ঘেউ। হাত পা ছড়িয়ে কে যেন শূন্যে উড়েছিল একা একা। মেঘ সরে যেতে আসমানে তার মুখখানা গেল দেখা। বাবরে কি সাদা পোশাকের ঘটা, মাটি ছুঁই ছুঁই দাড়ি। তারপর আর কিছু মনে নেই ভুতু মিশ্রের বাড়ি। উঠোনের কাছে ঝাপুস ঝুপুস বাঁশবন মশি মাখা। ঝাঁকা ভরে কারা মাঠে নিয়ে গেল এক্কা গাড়ির চাকা। কেউ বা বাতাসে খিমচোয় আর কেউ ধিমিকিটি নাচে। ফাজিল ছোকরা টিপ্পুনি কাটে গন্ধ লেবুর গাছে। কেউ শাক দিয়ে মাছ ঢাকে আর কেউ বসে বালি গুনে। সুটকেসে কেউ তালা চাবি দিয়ে ভূতের গল্প শোনে। বামেও ডাইনে কুয়াশায় মোড়া তেঁতুল গাছের সারি। তারপর আর কিছু মনে নেই ভুতু মিশ্রের বাড়ি। ছায়া ছায়া মতো কারা হেঁটে যায়, কেউ আগে কেউ পিছে। ঘরের দুয়ারে কি কাণ্ড বাবা, ঝিল্লিরা ঝনকিছে। কে যেন ভামের ঘাড় মটকালো এঁদো পুকুরের ধারে। পিলে চমকানো গান শোনা গেল তুম টানা নানা তারে। ঘুচন চেঁচালো গাক গাক করে, বঙ্কার মুখ সাদা। দুপা এগোতেই রাজের ঝাপটা মূর্ছিত পানু দাদা। দুর্যোধনের দাঁত খুলে গেল অভিমন্যুর মারি। তারপর আর কিছু মনে নেই ভুতু মিশ্রের বাড়ি। নিঝুম রাত্রি কি যে নিঝুম, কি যে মিশমিশে কালো। কালী মন্দিরে ওই দেখা যায় রঘু ডাকাতের আলো। ফুদি পিসিমার ফলের বাগানে কেউ দেয় হাততালি। স্বপ্ন সরিয়ে দুধদার ছোটে ঘুমন্ত বনমালী। চারদিক যেন থম মেরে আছে, ঘন জলাশয় ফাঁকা। ছবিটার মতো দুটি বা তিনটি রক্ত কমল আঁকা। পাই পাই করে মলিঘাটি যায় ভাড়া সাইকেল গাড়ি। তারপর আর কিছু মনে নেই ভুতু মিশ্রের বাড়ি। খানিক গেলেই খেলবার মাঠ, পাশে তার জলাভূমি। একদিন সেই প্রকাণ্ড মাঠে হাডুডু খেলছো তুমি। তখনও তেমন সন্ধে হয়নি, কেউ নেই ধারে কাছে। তোমার সামনে কি উঁচু লোকটা দাঁড়িয়ে আছে। পালাবে কোথায়, কেউ কান টানে, কেউ বা কষায় চাটি। দু কাঁধে তোমার তুলোর বস্তা, মাথায় ঘাসের আটি। লোকটা চেঁচালো বাঘের গলায়, রাত হলো বাড়ি যাও। তার আগে ওই তাল গাছে বসে সুখাদ্য গুলো খাও। বলতে বলতে দুরুম ফটাস রসগোল্লার হাড়ি। তারপর আর কিছু মনে নেই ভুতু মিশ্রের বাড়ি। খুব খুব করে ডাহুক ডাকছে ভয়ানক নিশিরাত। খাটের তলায় গুড় করে একখানা কালো হাত। বাবারে কাকারে মামারে দাদারে চেঁচালাম আমি যেই। ভাঙা বাড়িটার চতুর্সীমায় কেউ নেই, কিছু নেই। কঙ্কালটাও চোখের নিমেষে বই থেকে পালিয়েছে। কে যেন বলল বেটা হাঁদারাম, জোর বাঁচা বেঁচে গেছে। মাথার উপর ফটফট করে চতুর্দশীর চাঁদ। ভোর হতে আর দেরি নেই, মনে ফুরফুরে আহ্লাদ। দরজার কাছে দড়িতে ঝুলছে
ঠাম্মার সাদা শাড়ি, তারপর আর কিছু মনে নেই, ভুতু মিশ্রের বাড়ি। আজ ভূত চতুর্দশী, আর এই চতুর্দশীর চাঁদের সাথে ভূতেদের এক অদ্ভুত যোগাযোগ আছে। সেই যোগাযোগগুলো টেনে বার করে কবিতায় ছড়ায় নিয়ে আসা চারটিখানি কথা নয়। আজ আমরা শুনছি বিশিষ্ট কবি শ্রী শ্যামল কান্তি দাশের ভূতের ছড়া ও কবিতা। এটাই কথাকৃতির আজকের ভূত চতুর্দশীর বিশেষ পর্ব, বিশেষ নিবেদনও বটে। এই যে কবিতার, প্রত্যেকটা কবিতার, কখনো আমরা ছন্দের কবিতা পড়লাম, কখনো বা গদ্যের কবিতা, এর মধ্যেও ভূতেদের সাথে, রাক্ষস খক্ষসদের সাথে আমাদের জীবনের ছোটবেলা থেকে বড়বেলাকে মিলিয়ে মিশিয়ে একাকার করে দেবার যে এক অদ্ভুত প্রয়াস, সেখানেই কবির সার্থকতা, কবিতার সার্থকতা। বাংলার ভূতেদের ছাড়া ভূত চতুর্দশী সার্থক হয় না। আর যিনি এই ভূত চতুর্দশীর আবহে তার এত এত ভূতের কবিতা, ভূতের ছড়া দিয়ে আমাদের ভরিয়ে দেন, যিনি ভূতেদের নিয়ে তার কবিতায় ছড়ায় আজ একাকার করে দিলেন আমাদের এই অনুষ্ঠান, তিনি আর কেউ নন, আমাদের ভীষণ প্রিয় পরম শ্রদ্ধার কবি শ্যামল কান্তি দাশ। আমিও আজ লোভ সামলাতে না পেরে কবির কিছু কবিতা পড়ে শুনিয়েছি আপনাদের। কোথাও ভুল ত্রুটি থাকলে সবার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কবির কাছে। দাদা? হ্যাঁ, ঠিক। বলো, তোমার তোমার এই কবিতাগুলো পড়ায়, মানে এই যে বিভিন্ন বইয়ের কবিতাগুলো পড়লে তুমি, এতে আজকে অনুষ্ঠানটা পূর্ণতা পেল। আমি খুব খুশি হয়েছি। তুমি এমন এমন কবিতা বেছেছো, নির্বাচন করেছো, যেগুলো আমারও কোনো না কোনো ভাবে প্রিয় কবিতা আর কি। তো তুমি পড়েছো, তোমাকে অনেক ধন্যবাদ শাশ্বতী। একটা প্রশ্ন অনুষ্ঠানের শেষে করতে চাই। হ্যাঁ, তোমার মতো ভূতেদের নিয়ে এত কবিতা, এত ছড়া আর কখনো কেউ হয়তো লেখেনি। তুমি সব থেকে বেশি ভূতেদের নিয়ে কাজ করেছো বাংলা সাহিত্যে। তো দাদা, সেখানে দাঁড়িয়ে আমার একটাই প্রশ্ন, এই যে ভূতেদের নিয়ে ছড়া লেখা, কবিতা লেখা, তাদের একটা অদ্ভুত আবহ তৈরি করা, যে যে ঘটনাগুলো আমাদের ছোটবেলায় ঘটেছে সেগুলোকে কবিতায় আনা, ভূতেদের নিয়ে এত কাজ করবার উৎসাহ কোথায় পেলে? আসলে ছোটবেলা থেকেই খুব ভূতের গল্প পড়তাম। বাবা উপহার দিতেন জন্মদিনে ভূতের বই। একটা প্রথম আমার উপহার পাওয়া বই ছোটবেলায় সব ভুতুড়ে, সে বইটার লেখক সুনীলমল বসু। সেই বইটা পড়ে আমার প্রথম ভূতের প্রতি আকর্ষণ বাড়ে। আর এই যে তোমার ভুতু মিশ্রের বাড়ি, সত্যি সত্যি খুব ছোটবেলায় আমরা তো গ্রামে থাকতাম। তা সেই গ্রামে ভূতনাথ মিশ্র বলে এক ভদ্রলোক, তাকে সবাই ভুতু মিশ্র বলতো। তিনি কলকাতায় চাকরি করতেন কিংবা ব্যবসা, ঠিক মনে নেই। সেই ভূতনাথ মিশ্রের বাড়িতে আমরা ভাড়া থাকতাম। হ্যাঁ, ভুতু মিশ্রের বাড়ি। হ্যাঁ, লোকে শুনলেই বলতো, ওরে বাবা, ভুতু মিশ্রের বাড়িতে থাকিস। হ্যাঁ, অনেকে চোখ কপালে তুলতো। তা কি ব্যাপার কিছুই জানি না, কিন্তু আমরা ওখানে দিব্যি কয়েক বছর ছিলাম। তবে ওখানে ওই বাড়িটাতে একটা কিছু মানে বুঝতাম, মানে করতাম, অনুভব করতাম গভীর রাত্রে। তারপর বাড়িটার সামনে একটা বেশ খানিকটা ফাঁকা জায়গা, তারপর একটা প্রকাণ্ড বড় বেল গাছ। তাই এইটাতে আমাদের কিরকম একটা মাঝে মাঝে অনুভূতি হতো, ভয় পেতাম। তাই এই আর কি, সেই এতদিন বাদে সেই ভুতু মিশ্রের বাড়ির কথাটা কবিতায় লিখলাম, জানি না কেমন হয়েছে। তাই এইসব ব্যাপার ট্যাপার মনে পড়ে আর কি। ছোটবেলায় কোনোদিন ভূত দেখা হয়েছে? অভিজ্ঞতা দেখিনি। হ্যাঁ,
অনেক বড় বড় লেখকের মুখে ভূতের গল্প শুনেছি, যেমন শীর্ষেন্দুদা, হ্যাঁ তার মুখে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তিনি তো ভূতে খুব বিশ্বাস করেন এবং নানা রকম সব তার অভিজ্ঞতার কথা তার মুখেই শুনেছি। হ্যাঁ, শৈলেন ঘোষ, তিনি ছোটদের খুব বিখ্যাত লেখক, হুম 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 তার কাছে আমরা ভূতের গল্প শুনেছি। এবং আরো অনেকেই অনেকেই ভূতের গল্প বলেন। একদিন মানে সারাটা সন্ধ্যা একদিন মানে একটা জায়গায় আমাদের মুখর হয়ে উঠেছিল ভূতের গল্পে। আচ্ছা গল্পের কথক ছিলেন পবিত্র মুখোপাধ্যায়, কবি আচ্ছা পবিত্র মুখোপাধ্যায়। আচ্ছা অসাধারণ সব ভূতের গল্প বলেছিলেন। আর ভূতের বই সে যে কত পড়েছি তার কোনো হিসেব নেই। হ্যাঁ, ঠিক ঠিক মণিলাল গঙ্গোপাধ্যায়ের কাহিনীর কাহিনী, হ্যাঁ, হুম সে বইটার প্রতিটি গল্পই মানে আমার এখনো মনে মানে উজ্জ্বল হয়ে আছে। তারপর হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভূতের গল্প, মানে বহু কতজন লেখকের কথা বলবো, অসম্ভব সব ভূতের গল্প আছে। ঠিক। আসলে কিশোর বয়সে আমরা যে কোনো জায়গায় গিয়ে আগে ভূতের বইটাই খুঁজি, যে একটা হ্যাঁ ভূতের হ্যাঁ বই পেলে ভালো হয়। হ্যাঁ, একদম 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 কিন্তু একদম। কবিতার ভূত তার কিন্তু একদম অনন্য স্বাদ, সেটা দেখো, কিন্তু আমার আজ একটা আমরা কথা, পেলাম। আমি আমি মানে সাহিত্যিক বিমল করের একটা কথা বলি। উনি বলেছিলেন ভূত নেই, ভূতের গল্প আছে। আমিও তাই বলি, ভূত নেই, ভূতের গল্প আছে, ভূতের কবিতা আছে। ঠিক ঠিক ঠিক। এই আসলে প্রত্যেকটা মানুষের মধ্যেই বোধহয় এরকম এক ভূত একটা আছে। ভূত বেঁচে থাকে এবং হ্যাঁ কবিরাই তাদেরকে আবিষ্কার করেন। আজকের এই অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে কবি শ্যামলকান্তি দাশের একটা কবিতা দিয়ে আমি অনুষ্ঠান শেষ করব। দাদার অনুমতি নিয়ে আমি কবিতাটা পড়তে হ্যাঁ, চাই। বড় বড় বড়। এই কবিতাটা সরাসরি আজকের অনুষ্ঠানের বিষয়ের সাথে যুক্ত না হলেও আমার মনে হয় এই কবিতাটা আমাদের সর্বকালের কবিতা। খিদে। একটা টেবিলের দুদিকে আমরা অনেকটা মানুষের ভঙ্গিতে বসে আছি। মাঝখানে বাতিঘর, দাউ দাউ আলো জ্বলছে। কেউ আমরা সত্যি বলছি না, খসে পড়ছি। সেদিনের মতো আজ আর কারো খিদে নেই। আপেল গড়িয়ে যাচ্ছে, এমতাবস্থায় মাগো আনন্দময়ী, আমাদের অনেকগুলো ভালো ভালো খিদে দাও। এই কবিতার সূত্র ধরে বলি, হে কবি, আমাদের অনেক খিদে, কবিতার খিদে। আমরা আরো পড়তে চাই, আমাদের আরো আরো অনেক অনেক কবিতার খিদে দাও, কবিতা দাও। দাদা, তোমাকে আমার শ্রদ্ধা, আমার প্রণাম জানাই। তোমাকেও অনেক ধন্যবাদ। তুমি আমার কিছু কবিতা তুলে এনেছিলে এবং সেগুলো পড়লে আর আমার কাজটা অনেক সহজ করে দিলে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ শাশ্বতী। তোমার এই দাদা, শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কিছু একটু তোমার কথা। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে প্রায় যে কথা বলি যে সামনেই দীপাবলি, দীপাবলির শুভেচ্ছা, ভালোবাসা এবং শ্রদ্ধা নমস্কার জানাই। আপনারা দেওয়ালির দিনগুলিতে, কালী পুজোর দিনটিতে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন, এইটুকুই বলার। আর আপনারা যে ধৈর্য ধরে আমার কিছু কবিতা, ছেলে মানুষই কিছু শুনলেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন শ্রোতা বন্ধুরা। শুভ দীপাবলি। নমস্কার।